নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, তিলোত্তমার মশালে পুড়ছে কল্লোলিনী। ইতিহাস থেকে পরিবেশ আন্দোলনে জুড়ে আছে এই শহরের 1 শতাব্দী প্রাচীন নদী। শুরু করছি আজকের সংবাদ সংকেত। গত বুধবার 11 সেপ্টেম্বর রাত 2:30টার সময় এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা দূরদর্শনের প্রবাদ প্রতিম সংবাদ পাঠিকা কিংবদন্তি সঞ্চালিকা ছন্দা সেন। তিনি 1974 সালে আকাশবাণীতে যোগ দেন এবং পরে 1975 সালে কলকাতা দূরদর্শনে সংবাদ পাঠিকা হিসেবে যোগ দিয়েছিলেন। তার সংবাদ পাঠ সেই যুগের দর্শক মণ্ডলীকে মুগ্ধ করেছিল। 2006 সালে তিনি অবসর গ্রহণ করেন। গত শতকের 7 দশকের অন্যতম সেরা প্রতিনিধি ছন্দা সেনের প্রয়াণ, তাই বলা যায় এক যুগাবসান। চাঁদের বুকে গবেষণার জন্য বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে তার বুকে গড়ে তোলা হবে পারমাণবিক চুল্লি। আর সেই গড়ার কাজেই রাশিয়া ও চীনের সাথে যোগ দেবে ভারতও। রাশিয়ার সংবাদ মাধ্যম তাসে প্রকাশিত এই তথ্য সাড়া ফেলেছে পৃথিবীতে। 2035 সালের মধ্যেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি হয়ে যাবে এই কেন্দ্র। আর এখানে 500 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যাবে। সূত্রের খবর, নাসাও 41 কোটি টাকা বরাদ্দ করেছে চাঁদের বুকে পারমাণবিক চুল্লি তৈরির কাজে। তবে কোথায় হবে সেই চুল্লি, সেটা এখনো গবেষণাধীন। শহরের অরণ্যদেব, কলকাতার গ্রিনম্যান বা ট্রিম্যান, কলকাতা চেতলার বাসিন্দা মন্টু হাইত পেশায় আইনজীবী হলেও তিনি একজন নিবেদিত প্রাণ প্রকৃতি প্রেমী, প্রকৃতি সংস্কারক। দীর্ঘদিন পরিত্যক্ত কলকাতার মাঝের হাট আর নিউ আলিপুর স্টেশনের মধ্যবর্তী ফাঁকা জমিতে গেরিলা গার্ডেনিং এর পাশাপাশি দেশে এই প্রথমবার সুন্দরবনে মানব নির্মিত ড্রাগন ফ্লাই পন্ড বা হরিং পুকুর তৈরি করেন। এই উদ্যোগে মন্টুবাবুকে সাহায্য করেছেন শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের জুলজি সহকারী অধ্যাপক প্রসেনজিৎ দা ও তার ছাত্ররা। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও। সবার একটাই দাবি, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। এদিকে 1 মাস ধরে ধর্নায় থাকা জুনিয়র ডাক্তারদের সঙ্গে দফায় দফায় চলছে সরকারের সংঘাত। পরিস্থিতি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে এক চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে এবং সেই ঝড় আছড়ে পড়ে বিদেশের মাটিতেও। সেই আবহে ওই হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অপসারণের দাবিতে অনড় হয় পড়ুয়ারা। অবশেষে ওই হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে তাকে সরানো হয়। তারপর ওই হাসপাতালে দুর্নীতির মামলায় সিবিআই তাকে গ্রেপ্তার করে। এবার চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলাতেও তাকে গ্রেফতার করল সিবিআই। তবে তিনি একা নন, গ্রেপ্তার হয়েছেন টালা পার্কের প্রাক্তন ওসিও। এদিকে তরুণী চিকিৎসকের খুনের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা নেমেছেন আন্দোলনে। বিচারের দাবি তুলেছেন তারা। স্লোগান উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস। ভবনের সামনে বিক্ষোভ আন্দোলনে শনিবার অচলাবস্থা কাটাতে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পৌঁছে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তার বার্তা, আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ করছি, কিন্তু গতকাল রাতে যেভাবে ঝড়জলের মধ্যে এখানে বসেছিলেন আপনারা, সেটা দেখে আমার কষ্ট হয়েছে। আপনাদের কষ্ট দেখে রাতে আমি ঘুমোতে পারিনি। মুখ্যমন্ত্রী নয়, আপনাদের দিদি হয়ে এখানে এসেছি। আপনারা আমার উপর ভরসা রেখে কাজে ফিরুন, এটাই
শেষ চেষ্টা। তবে 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তারেরা। তাই শনিবার সন্ধে 6টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। 15 জন প্রতিনিধি নিয়ে আসার কথাও বলা হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা জানান 35 জনের প্রতিনিধি নিয়েই তারা যাবেন মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে এবং সেখানে বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবি করেন তারা। লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতার কারণে অবশেষে থমকে যায় বৈঠক। এরই মধ্যে চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় শনিবার রাতে সিবিআই এর হাতে গ্রেপ্তার হন সন্দীপ এবং টালা থানার তৎকালীন ওসি। এ ঘটনা আন্দোলনকারী সহ সমগ্র দেশবাসীকে ক্ষণিক শান্তি দিলেও সকলের একটাই দাবি, নির্যাতিতাকে খুন করেছে একটি প্রতিষ্ঠান, একটি ব্যক্তির দ্বারা এটা কিছুতেই হতে পারে না। তাই কান টানলে মাথা আসবে। এখন প্রত্যেকে মাথার অপেক্ষায়, কবে নির্যাতিতা পাবে সুবিচার, কবে আমাদের দেশে অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদ তার অস্ত্র এগিয়ে নিয়ে যাবে, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। কলকাতা শহরের ইতিহাসটা যদি আনুমানিক 300 বছরের পুরনো হয়, তবে কলকাতা সংলগ্ন দুটি নদীর ইতিহাস আরও অনেক পুরনো। দুটি নদী কেন বলছি? একটি তো জানি ভাগীরথী গঙ্গা, আর একটি আদি গঙ্গা, যা মঙ্গল কাব্যের যুগের সাক্ষ্য হয়ে ব্রিটিশ শাসনে টলি সাহেবের সংস্কারে টালি নালা খালে পরিণত হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে এই খাল সংস্কারে প্রশাসনের তীব্র অনীহা ও শহর কেন্দ্রিক উন্নয়নের বর্জ্যের চাপে হারিয়েছে তার গতি। তবুও তার পাড়ে পরিবেশপ্রেমী কিছু মানুষ আসছে, নদী নিয়ে আলোচনা হচ্ছে। 1780 সালে প্রকাশিত তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল ভূতত্ত্ববিদ জেমস রেনেলের আ বেঙ্গল অ্যাটলাসে বাংলার বিভিন্ন স্থানের ভূপ্রাকৃতিক গঠনের মানচিত্র নকশার সংকলনে বাংলার নদ নদীগুলির মানচিত্র ছিল অন্যতম। এই মানচিত্রে স্পষ্ট করে দেখানো ছিল আদিগঙ্গার মজে যাওয়া নদীধারা, যা তৎকালীন কলিকাতা ও গোবিন্দপুরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই সময়ের মধ্যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেক অফিসার কর্নেল উইলিয়াম টলি আদিগঙ্গা সংস্কারের দায়িত্ব নিলেন। মজে যাওয়া আদিগঙ্গার অংশকে নিজের খরচে কাটিয়ে পূর্ববঙ্গের জেলাসহ দক্ষিণে সুন্দরবন হয়ে সাগর পর্যন্ত বিভিন্ন ব্যবসায়িক পণ্য পরিবহনের প্রকল্পে রূপায়িত করেছিলেন। এই প্রকল্পের আওতায় তিনি আদিগঙ্গার তীরে বহু জমির ইজারা নিয়ে বাজার ও গঞ্জ তৈরি করেছিলেন। এই সূত্রেই পরবর্তীকালে এই গঞ্জ টালিগঞ্জ নামে প্রসিদ্ধ হয়ে ওঠে এবং এই আদিগঙ্গারই পরিবর্তিত নাম হয় টালিনালা খাল। 1772 সালের পর এই খালটি কলকাতার হেস্টিংসের কাছে হুগলি নদী থেকে দক্ষিণে আরও 40 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করে ক্যানিংয়ে মাতলা ও বিদ্যাধরী নদীর সাথে একটি রিভার লিঙ্ক হিসাবে ব্যবহৃত হতো। তাই সংস্কারের পরে এটি আরও গভীর ও চওড়া হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই চওড়া টালিনালাও ক্রমাগত বুজে আসতে থাকে। বর্তমানে বিভিন্ন রিপোর্টে উল্লেখিত হয়েছে টালিনালার জল তরঙ্গহীন, দুর্গন্ধযুক্ত এবং কলকাতার আবর্জনা বর্জ্য পরিবহন করা ছাড়া এই খালের আর অন্য কোনো ভূমিকা নেই এবং এর বিস্তৃতিও ক্রমশ কমে গিয়ে টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত মাত্র 15 কিলোমিটার অংশের মধ্যে সীমাবদ্ধ আছে। অথচ দীর্ঘ কয়েক শতাব্দীর প্রাচীন নদী আদিগঙ্গার ইতিহাস ছিল অনেক সমৃদ্ধশালী। মধ্যযুগে মঙ্গল কাব্যেও এর যেরকম উল্লেখ আছে, তেমনি এই নদীর তীরেই গড়ে ওঠা শক্তিপীঠ কালীঘাট আজ এই শহরের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। এই নদী ক্রমশ মৃত্যুমুখে পরিণত হওয়ার অন্যতম একটি কারণ হল দীর্ঘ সময় ধরে নদী সংস্কারে প্রশাসনিক তৎপরতার অভাব। এছাড়া ভাগীরথী গঙ্গার নাব্যতা হ্রাস পাওয়াতেও এই নদীতে জলস্তর ক্রমশ কমেছে। আদিগঙ্গার নদী থেকে নালা, নালা থেকে বর্জ্য নিকাশি খালে রূপান্তরিত হওয়ার পিছনে নানা জানা অজানা তথ্য আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে নদী ও পরিবেশ কর্মীরা সমবেত হয়ে কিছু উদ্যোগ নিচ্ছে। কালের স্রোতের কাছে নদীর স্রোতও হারিয়ে যায়। আদিগঙ্গার এই পরিণতি তারই বাস্তব উদাহরণ।
এখন দেখার নদীর এই বহমানতার স্মৃতি ও ইতিহাস মানুষ আর কতদিন ধরে মনে রাখতে পারে। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আগামী সপ্তাহে। নমস্কার।